নমস্কার, সোনার হেসেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আমি সুজয় রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই এপিসোডে। সোনার হেসেল, হ্যাঁ, হেসেল মানেই রান্না, আর রান্না মানেই কিন্তু একটা সংস্কৃতির বিষয়। কারণ এই যে আমরা সোনার হেসেলের জন্য কলকাতার নানা প্রান্তে ছুটে বেড়াই, এ মাথা থেকে ও মাথা, এবং এক এক জায়গা এক একটা অঞ্চলে এক এক ধরনের সংস্কৃতি এবং এক এক ধরনের রান্নার বৈশিষ্ট্য। ঠিক যেমন আমরা এই মুহূর্তে আজকে এসেছি পূর্বালোকে মৌসুমী বোস তার বাড়িতে, তার হেসেলে আজ আমরা একটা নতুন রেসিপি দেখব। চলুন তাহলে তার হেসেলে ঢোকা যাক। মৌসুমী বোস তার বাড়িতে, মৌসুমী বোসের আমন্ত্রণে তার হেসেলে আজ নতুন একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরব, এবং তার ঠিক বাড়ির সামনে আমরা, তার ফ্ল্যাটের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। চলুন এবার ভেতরে ঢোকার পালা। নমস্কার, আমি মৌসুমী বোস। আসুন আসুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। একটু প্রথমে জানতে চাইব যে এই এম টি এবং আর কে কে, মানে তিনজন, একটা তো বোঝা গেল মৌসুমী বোস, বাকি এই টি আর আর এর কে কে আছে? টি অর্থাৎ আমার হাজবেন্ড, ওনার নাম তারক বোস। আচ্ছা। আর এম অর্থাৎ মৌসুমী বোস, আর আর হচ্ছে আমার মেয়ের নাম রায় বোস। আচ্ছা, বেশ, খুব মিষ্টি। তো আমাদের এই আমন্ত্রণ জানানোর পরে যে আমরা এলাম, তো কেমন লাগছে সেই ফিলিংস? ভীষণ ভালো লাগছে। আজ আমরা কোন রেসিপি আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো? হ্যাঁ, আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে একটা বাংলাদেশের অথেন্টিক একটা রেসিপি, যেটা হচ্ছে ইলিশ খিচুড়ি। আচ্ছা। হ্যাঁ, ইলিশ পোলাও হয়, ইলিশের তো অনেক কিছুই আইটেম হয়, কিন্তু ইলিশ খিচুড়িটা একটু অভিনবত্ব আছে। এইবার তার হেসেলে সরাসরি চলে যাব, কারণ এই ইলিশ খিচুড়ি যখন, আমার তো মন খুব টানছে, প্রাণ খুব টানছে। দেখতে হবে কি করে সেই রান্নাটা, এবং অবশ্যই সেটা উপভোগও করতে হবে। তবে তাতে যাওয়ার আগে কি কি উপকরণ লাগে তা একটু জেনে নেব। ইলিশ খিচুড়ি রান্নার জন্য প্রথমেই লাগবে ইলিশ মাছ। মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি। লাগবে মুগ ডাল ও গোবিন্দভোগ চাল, এটাও আমি প্রসেস করে রেখেছি। হাফ টিস্পুন হলুদ, স্বাদ অনুযায়ী নুন, এটা আমি রক সল্ট নিয়ে নিয়েছি। হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ফ্যাটানো টক দই, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য তেজপাতা ও শুকনো লঙ্কা, এবং সর্ষের তেল। এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি মৌসুমীদির হেসেলে। আমরা চলে যাব সরাসরি এবার রান্নায়, কারণ আর লোভ সামলানো যাচ্ছে না। এই রেসিপিটা ঠিক কিভাবে রান্না শুরু হবে? হ্যাঁ, রান্নাটা শুরু করব। আমি প্রথমে সর্ষের তেল দিয়ে নেব। আচ্ছা, তারপরে তাহলে যাই আমরা এক এক করে। আমি শুরু করে দিচ্ছি। 2 টেবিল স্পুন তেল দিয়ে নেব। সর্ষের তেল। সর্ষের তেল। এবার দিয়ে দেবো তেজপাতা। আচ্ছা। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। বেশ, ফোড়নের জন্য। আমরা একটু একটু করে রেসিপিটার দিকে এগিয়ে যাব, এবং সঙ্গে সঙ্গে একটু মৌসুমীদির গল্প শুনবো। তার কারণ এই যারা হোম মেকার হন, মৌসুমীদি বিভিন্ন ব্যাপারে পারদর্শী। তিনি যোগা, আমরা আড্ডা মারছিলাম তখন উনি বলছিলেন যে উনি যোগা করেছেন এবং এর সঙ্গে সঙ্গে পড়াশুনো করেছেন, কিন্তু তারপরেও বিভিন্ন চাকরি বাকরি না করেও শুধুমাত্র এই যে গৃহকে নিপুণভাবে সাজিয়ে রাখা, সেই কাজটা যেমন করছেন, পাশাপাশি এই রান্নার কাজগুলোও কিন্তু তিনি করছেন। এটা কি কতটা টেম্পারেচার থাকবে, মানে খুব হাই টেম্পারেচার না একটু মিডিয়াম লো? না, মিডিয়াম টেম্পারেচারে থাকবে। তো এটা আমাদের হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো তো মাছটা যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছটা আমরা একটা আলাদা বাটিতে তুলে নেব, আর তার মধ্যে যে মশলাটা বাকি রয়ে যাবে সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা। আমি একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই যে মাছটা ম্যারিনেট করা হয়েছে, সেই ম্যারিনেট মাছটা এখানে তুলে রাখা হলো। কিন্তু কিভাবে এই ম্যারিনেট করা হলো মাছটা, সেটা তো আপনাদের জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে। হ্যাঁ, চলুন আমরা এক ঝলকে দেখে নিই ঠিক এই মাছ ম্যারিনেট কিভাবে করতে হয় এবং সেটা করার পরে কি করতে হয়।
একটু জানতে চাইবো এই যে ম্যারিনেট করা অবস্থায় মাছটা কতক্ষণ রাখলে ভালো হয়? এটা 8 ঘন্টায় রাখলেই যথেষ্ট। 8 ঘন্টা কি নর্মাল টেম্পারেচার না ফ্রিজে রেখে দিতে হবে? না বাইরে নরমাল। বাইরে নর্মাল টেম্পারেচারে 8 ঘন্টা সময় রাখতে হবে। একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমরা হাফ টিস্পুন হলুদ। আচ্ছা, এটাতে খুব বেশি মশলা যায় না, একটু এই হলুদ আর একটু লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো। এই রক সল্ট যদি খাদ্যে ব্যবহার করা যায় বা রান্নায় ব্যবহার করা যায় সেটা কিন্তু রান্নার যে গুণগত মান তা একটু বাড়িয়ে তুলবে। হ্যাঁ, এরপরে আমরা দিয়ে দেবো চাল। বেশ, যে চালটা আমরা প্রসেস করে রেখেছিলাম। এই প্রসঙ্গেও আমি একটু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব। এই যে চালটা দেখছেন এখানে শুধু চাল নেই, বোঝাই যাচ্ছে চালের সঙ্গে কিন্তু আছে মুগ ডাল, এবং সেই মুগ ডাল এবং চালটা ভেজানো রয়েছে। কিন্তু কিভাবে এটা প্রসেস করা হলো, এই প্রসেসড হওয়ার যে পদ্ধতি, চলুন এক নজরে সেই পদ্ধতিটাও একটু দেখে নিই। চাল এবং ডাল প্রসেস করা, এই চাল ও ডাল এবার দিয়ে দেওয়া হবে এই গ্রেভির মধ্যে। আমি তুলে দিচ্ছি মৌসুমীদির হাতে। আচ্ছা, এটা কতক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হয়? এটাও আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আচ্ছা, তার আগে মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, যেটা আমরা দেখলাম যে পদ্ধতির মধ্যে দিয়ে শুকনো খোলায় ভাজা হলো, ধুয়ে সেটাকে রাখা হলো, এবং তারপরে চাল ধুয়ে রাখা হলো, এবং তার সঙ্গে জল দিয়ে সেটাকে ভিজিয়ে রাখা হলো আধা ঘন্টা। হ্যাঁ, এবার আমি দিয়ে দিচ্ছি একেবারে। তাহলে খিচুড়ির মধ্যে যে মশলাটা ছিল আমরা দেখলাম ম্যারিনেট করা, সেই মশলার সঙ্গে কিন্তু চাল এবং ডালের মিশেল শুরু হয়ে গেল, অর্থাৎ খিচুড়ির প্রথম ধাপ শুরু। আর এই প্রথম ধাপের শেষ হতে একটু সময় লাগবেই, কারণ এটা মিশবে সুন্দর করে মশলার সঙ্গে। ততক্ষণে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকবে। বিরতির পর ফিরে এলাম সোনার হেসেলে। হ্যাঁ, তবে এদিকে কিন্তু রান্না অনেকটাই এগিয়ে গেছে, তার কারণ এই মশলাটার সঙ্গে চালটা ফ্রাই হচ্ছে। আমরা চলে যাব এর পরের ধাপে। এরপরে কি হবে? এরপরে আমি গরম জল দেব। আচ্ছা, তার উপরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। আচ্ছা, তাহলে গরম জলটাকে, এই গরম জলটা কতটা পরিমাণ দিতে হবে? গরম জলটা আমি যতটা চাল নিয়েছি আমি 1.5 কাপ, আর ডাল নিয়েছি আমি হাফ কাপ। আচ্ছা, তো সব মিলিয়ে হলো আমার 2 কাপ। তো তার ডাবল আমি জল দেব, মানে 4 কাপ জল আমি এখানে রেডি করে নিয়েছি। আচ্ছা, বেশ। এবং অবশ্যই এটা আপনাদেরকে বলবো যে এই জলটা কিন্তু গরম জল, অর্থাৎ আমরা যখন ব্রেকে ছিলাম তখন এই জলটা গরম করে নেওয়া হয়েছে। আপনারাও যখন এই রান্নাটা করবেন চেষ্টা করবেন যে গরম জল ব্যবহার করতে, তার কারণ এই ধরনের রান্নাতে কিন্তু এই গরম জলটা একটা অন্য স্বাদ এনে দেয়। এবার একটা তো একটু ফোটার বিষয় আছে, তাই তো? কিছুক্ষণ ফুটবে না, আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আচ্ছা, আর মাছগুলো ডুবিয়ে দেব। আচ্ছা, তারপরে আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। বেশ, তাহলে কাঁচা লঙ্কা, মানে যে যেরকম ঝাল খায় পরিমাণ মতো কাঁচা লঙ্কা ব্যবহার করা যাবে। এরপরে আমি মাছটা দিয়ে দেব। আচ্ছা, চামচ এর মধ্যে এক এক করে মাছটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হচ্ছে। একটু মাছটা বুঝে দিতে হবে যখন পরের বারে আমি নাড়াবো, যাতে মাছটা ভেঙে না যায়। যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ, সেটা যাতে ভেঙে না যায় তার জন্য নাড়ানোর সময় কিন্তু একটু সচেতন থাকতে হবে। এটা আরও একটা টিপস, যে যেহেতু খিচুড়ি, এবার খিচুড়িতে নাড়ানোর একটা প্রয়োজন পড়ে, কিন্তু যেহেতু এটা ইলিশ মাছ দেওয়া আছে সেক্ষেত্রে একটু সচেতন বা সতর্ক হয়ে নাড়াতে হবে। খুন্তি বা হাত আপনারা যাই ব্যবহার করুন না কেন, যাতে মাছটা কোনো কারণে ভেঙে না যায়।
এবার আমি ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, বেশ, আমি দিচ্ছি। এরপরে আঁচটা আমি একটু কমিয়ে দেবো। আচ্ছা, দিয়ে এটাকে ফুটতে দেবো। বেশ, তাহলে এটা ফুটবে এবং ফুটতে তো কিছুটা সময় লাগবে। আর তার মাঝখানে আমরা একটু জানবার চেষ্টা করি যে মৌসুমীদি এই যে রান্নার প্রতি আগ্রহ এবং এই যে দর্শকদের সামনে নানান রকম রেসিপি তুলে ধরা, এটার মূল জায়গা কোথায়, মানে কিভাবে শুরু হলো এটা? শুরু হলো বলতে, বিয়ের আগে আমি খুব ভালো রান্না করতে পারতাম না। তো আমি তো খুব ভালো রান্না পারি না, কি করব। তো তার মাঝে আমি যোগাতে ভর্তি হয়েছিলাম লেক গার্ডেন্সে। ওখানে এক দিদি খুব ভালো রান্না পারতো। তো তার কাছে আমি রোজ কি করতাম, খাতা নিয়ে যেতাম। যোগা শেষ হয়ে যাওয়ার পরে তার কাছ থেকে সব ভালো ভালো রান্নাগুলো, আমি রেসিপিগুলো লিখে নিয়ে আসতাম। আর সেই মতো করে রান্নাটা শুরু করি। তো তারপরে হাজব্যান্ড খেয়ে তো বললো দারুণ রান্না করো। এই থেকেই আমার রান্না শুরু। বেশ, রান্নার ইতিহাস তো আমরা শুনছি বা আরও শুনবো, তবে যেটা আরও একটু জানতে ইচ্ছে করছে যে এই যে রাঁধে সে তো চুলও বাঁধে, আমরা দেখলাম যে এখানে বলে আরও একটি ছোট্ট ফুটফুটে মেয়ে রয়েছে, তার প্রতি সে কি করছে এবং তার সঙ্গে কিভাবে সময় কাটান, একটু সে বিষয়ে জানতে ইচ্ছে করছে। এই যে এখন মায়েদেরকে বারবার করে বলা হয় যে কোয়ালিটিটিভ টাইম তাদের সঙ্গে স্পেন্ড করা, বা অর্থাৎ অনেক অনেক বেশি সময় থেকেও অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে যেটুকুনি সময় তাদের সঙ্গে থাকা, সেই সময়টুকুনি যেন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো তার যে ছোটোবেলা থেকে, অর্থাৎ এই যে কন্যার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা, সেখানে তার সঙ্গে কিভাবে কাটান? তার সাথে বলতে, আমার যদি পৃথিবীতে সব থেকে কাছের বন্ধু হয় সেটা হচ্ছে আমার মেয়ে আর আমার মা। আচ্ছা, এরা হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু। আমার মেয়েকেও আমি তাই শিখিয়েছি যে রাই, মা হচ্ছে একটা এমন বন্ধু যে তোমার কোনোদিন বিপদের দিনে তোমাকে ছেড়ে যাবে না, বা তোমার কোনো ভালো মন্দ কোনো কিছুতে তোমাকে জাজ করবে না, সব কিছু নির্বিশেষে তোমায় ভালোবাসবে। তো মায়ের থেকে বড় বন্ধু আর হতে পারে না। তো সেটা আমার মেয়েও মনে করে যে মা তুমি হচ্ছে আমার সব থেকে বেশি বড় বন্ধু। তো ছোট থেকেই ও ভীষণভাবে আমার প্রতি অ্যাটাচ। আর ও গান গায়, চেষ্টা করছে, গিটার বাজায়। তো এইভাবেই আমার দিন কেটে যায় ওকে নিয়ে। আমি শুনেছি দাদারও একটু গান বাজনা করার শখ বা শৌখিনতা রয়েছে, মানে সেটা যদি একটু জানা যায় যে কী ধরনের গান তিনি পছন্দ করেন বা কিভাবে গাইতেন, কোথাও শিখেছেন কিনা? হ্যাঁ, দাদা অ্যাকচুয়ালি নিজে বিজনেস করেন, কিন্তু সংসার চালানোর জন্য যেগুলো করতেই হয়। তো সেই বিজনেসগুলোর বাইরেও উনি ছোট থেকে গান বাজনার প্রতি ভীষণভাবে ওনার ভালো লাগা। ওনার ছোটোবেলাটাও খুব কষ্ট কেটেছে, কিন্তু মানে গান শেখার মতো ছোটোবেলায় সুযোগ পাননি। ওনার মা বাবা ছোটোবেলায় মারা গেছেন। তো একটা দাদার বাড়িতে গিয়ে উনি সকালে রেওয়াজ করতেন। আমার মেয়েকে এটা আমরা বলি যে কিভাবে বাবা কষ্ট করে গান শিখেছেন, কিন্তু তাও ওনার ভালো লাগা থেকে এখন উনি একজন প্রফেশনাল সিঙ্গার। আচ্ছা, হ্যাঁ, আর উনি প্রফেশনালি উনি গান বাজনাটা কি ধরনের গান করেন? উনি ভার্সেটাইল সিঙ্গার, মানে উনি সমস্ত ধরনের, যেমন ক্লাসিক্যাল গান গান উনি, তেমন হিন্দি এবং বাংলা। ওনার কি নিজস্ব কোনো ব্যান্ড আছে? ওনার ব্যান্ড আছে, সেটা হচ্ছে তোমার কালিন্দিতে আছে। ওখানে গিয়ে ওনারা রিহার্সাল করে, আর ছেলেরা আছে। আচ্ছা, আর মেয়েও চেষ্টা করছে, শিখছে বাড়িতে এখন। বাবার কাছ থেকেই শুরু ও শেখা। তো দেখা যাক কতদূর কি এগোতে পারে। বাহ, এইটা কিন্তু খুব ভালো একটা পরিবারের গল্প আমরা শুনছি। তার কারণ এই যে ছোটবেলা থেকে খুব কষ্ট করে মা বাবা বিয়োগ হয়ে যাওয়ার পরেও একটা সংসারকে ধরে রাখা এবং তার সঙ্গে জীবনের লড়াইয়ের সঙ্গে সঙ্গে সঙ্গীতকে ধরে রাখা, এটা কিন্তু একটা অন্যরকম একটা মাত্রা। সবাই সেটা পারেন না, কিন্তু দাদা ধরে রেখেছেন। সত্যি যারা এই সংস্কৃতির মধ্যে থাকেন, এই সংস্কৃতিকে যারা চর্চা করেন সমস্ত কাজকর্মের পরেও, এবং তিনি একজন প্রফেশনাল সিঙ্গারও আমরা যেটা দিদির কাছে শুনলাম, ফলে তিনি এক সমান গুরুত্ব দিয়েছেন তার সঙ্গীত জীবনকেও, সেটা কিন্তু একটা বাড়তি পাওনা। যাই হোক, আমরা গল্পে গল্পে অনেকটা এগিয়েছি। আমাদের খিচুড়ির কতদূর খবর? হ্যাঁ, খিচুড়িটা এবার একটু নেড়ে নেব। আচ্ছা, তো আমি ঢাকাটা খুলে একটু নেড়ে নিচ্ছি। বেশ, খিচুড়িটা এবার একটু নাড়তে হবে। তবে সেই পরবর্তী পর্বটা আমরা আবারও দেখব আরও একটা ছোট্ট বিরতির পর। ফিরে আসছি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম সোনার হেসেলে। বিরতিতে যাওয়ার আগে আমরা দেখলাম যে খিচুড়ি প্রায় প্রস্তুত, কিন্তু তাকে ফোটার জন্য তো সময় দিতে হবে। তাই ইতিমধ্যেই মনে হয় খিচুড়িটা প্রস্তুত হয়ে গেছে, অর্থাৎ সেই রকম একটা স্মেল বেরোচ্ছে। খিচুড়ি কত দূর? হ্যাঁ, খিচুড়িটা হয়ে এসছে। তো আমি ঢাকনাটা একটু খুলে দেখে নেব।
আমাদের খিচুড়ি পুরো রেডি। এরপরে এরপরে আমরা একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দেব। আচ্ছা, বেশি নয়, খুবই কম। বেশ, কারণ মানে ইলিশ মাছের সাথে একটা কাঁচা সর্ষের তেলের একটা ঠিক, মানে দারুণ সুন্দর লাগে এবং এটা একটা বাঙাল রেসিপির অন্যতম জায়গা। এবং এবার এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হবে, তাই তো? হ্যাঁ, একদম আমাদের খিচুড়ি রেডি। বেশ, তাহলে দর্শক বন্ধুদের জন্য আরও একবার জানিয়ে রাখি যে ঠিক কিভাবে এই অধ্যায়টা হলো। সেটা হচ্ছে যে যখন ডাল এবং চালটা সম্পূর্ণ গরম হয়ে যাবে এবং ইলিশ মাছটাও কিন্তু ভাপেই গরম হয়ে যাবে, অর্থাৎ যেই জলটা দেওয়া হয়েছে সেই ভাপেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে গোটা ইলিশ মাছটা, যেভাবে আমাদের ইলিশ ভাপা করা হয় সেই রকম কায়দাতে। এবং একেবারে নামানোর কিছুক্ষণ আগে একটু সর্ষের তেল দিয়ে সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তাকে সার্ভ করতে হবে। তো ফলে ইতিমধ্যেই কিন্তু খিচুড়ি রেডি হয়েছে। এবার আপনাদেরকে কেমন হলো সেটা দেখানোর পালা, অর্থাৎ যাকে আমরা বলি গার্নিশিং। একটু আস্তে আস্তে করে করতে হবে, কারণ তার কারণ হচ্ছে যেহেতু মাছটা আছে, মাছটা যাতে ভেঙে না যায় তার জন্য একটু সতর্ক থাকা, এবং তার জন্য আস্তে আস্তে প্রথমে খিচুড়িটাকে তুলে নিতে হবে এবং তারপরে মাছটাকে যাতে গোটা পাওয়া যায় সেই দিকে একটু নজর রাখতে হবে। বাহ, খুব সুন্দর একটা কালার আপনারা দেখতেই পাচ্ছেন, এবং তার সাথে আপনারা যেটা পাচ্ছেন না সেটা হচ্ছে একটা স্মেল, অসাধারণ একটা খিচুড়ি স্মেল। গোবিন্দভোগ চাল এমনিতেই সেটা একটা সুগন্ধি চাল, আমরা প্রত্যেকেই জানি, এবং তার সঙ্গে মুগ ডাল, সেটাও যথেষ্ট গন্ধযুক্ত একটি খাদ্য, এবং তার সঙ্গে ইলিশ মাছ, অর্থাৎ যে ইলিশ মাছের কথা বললে বাঙালির কিন্তু মুখে বা জিভে জল আসে, এটা আসতে বাধ্যই। ফলে একই সঙ্গে তিনটে ভালো জিনিসের একটা সমাহার, এবং খিচুড়ি একটা প্রচলিত খাবার। তবে খিচুড়ি হলেও এটা একটু অন্য ধরনের খিচুড়ি, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে খিচুড়িটা একটু টাইট, অর্থাৎ ভুনা টাইপের আমরা যেরকম খিচুড়ি দেখি, এই খিচুড়িটাও কিন্তু সেরকম একটা বৈশিষ্ট্যযুক্ত খিচুড়ি। ফলে এটার সঙ্গে একটা বর্ষাকালে, ঝিরঝিরে বর্ষাতে আপনি একটা ডিনার প্লেট অথবা আপনি একটা লাঞ্চ করেই নিতে পারেন, এবং সেইটা করার মধ্যে যা যা উপকরণ দরকার, অর্থাৎ একটা রেসিপি রান্না করেই কিন্তু আপনি একটা গোটা ডিনার বা গোটা লাঞ্চ করে নিতে পারবেন। ইতিমধ্যেই এখানে কিন্তু একটা গার্নিশিং হয়েছে। হ্যাঁ, এবার এটাকে সাজানোর পালা। আমি একটু এবার আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি ঠিক কীরকম লাগছে দেখতে। ইলিশ মাছ, কাঁচা লঙ্কা আর এই রকম একটা ভুনা খিচুড়ি। কালারটা দেখতেই পাচ্ছেন যে একটু ইয়েলো, যেরকম খিচুড়ির রং হয়, এবং তার সঙ্গে মাছটা ঠিক একেবারে ভাপা, যেরকম ইলিশ মাছ হয় ঠিক সেই রকমই। হ্যাঁ, খিচুড়ি ইলিশ, অর্থাৎ ইলিশ খিচুড়ি রেডি। তো এবার পরখ করার পালা। তো একটু টেস্ট করে তো দেখতেই হবে, এইরকম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেই তার খাদ্যগুণ কেমন, তার টেস্টটা ঠিক কেমন। আচ্ছা, এই টেস্ট তো অবশ্যই করব, কিন্তু যেটা জানতে চাইব, এই যে আপনার বাড়িতে বিভিন্ন দেওয়ালে বিভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানেও একটা সুন্দর প্রেক্ষাপট রয়েছে, হরিণ, পাখি, গাছ, তো এটা কি কোনো পেইন্টারদের দিয়ে করানো? হ্যাঁ, পেইন্টার বলতে আমার হাজবেন্ডেরই ভাইকাম বন্ধু। আচ্ছা, তারা এরকম আরও অন্যান্য জায়গাতেও তারা এরকম এই ধরনের পেইন্ট করে থাকে। আচ্ছা, তো তাদেরকে দিয়ে আমরা পছন্দ করেছিলাম যে এই ধরনের পেইন্ট আমরা চাইছি বাড়িতে। আমি এই রান্নার অনুষ্ঠান হয়ে গেলে আমি আরও ঘরগুলো আপনাকে ঘুরে দেখাবো। তো প্রত্যেকটা ঘরেই আমাদের একটা আলাদা বৈচিত্র্যের এরকম পেইন্ট করা রয়েছে। বাহ, এটাও কিন্তু একটা ভালো লাগার জায়গা। অর্থাৎ শুধু সঙ্গীত নয়, সঙ্গীতের বাইরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের শিল্পকর্ম নিয়ে কিন্তু এই পরিবারের একটা ঝোঁক আছে, একটা আসক্তি আছে, একটা ভালো লাগা, ভালোবাসা আছে। না, আর কথা না, এবার একেবারে টেস্ট করার পালা। অসাধারণ এক কথায় বলতে গেলে। তার কারণ হচ্ছে যে এর মধ্যে ঠিক যেই গুণগুলো থাকা দরকার, অর্থাৎ যে পরিমাণ নুন,
যে পরিমাণ ঝাল এবং এই যে সর্ষের তেলে, কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ, এটা কিন্তু এই এপিসোডটাকে একটা অন্য মাত্রা দিয়েছে, এই রেসিপিটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। এবং তার সঙ্গে আমাদের প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের প্রত্যেকের হয়ে একটু তো ইলিশ মাছ টেস্ট করতেই হবে, কারণ এই রকম ইলিশ মাছ ঠিক কতটা সেদ্ধ হলো, ভাপাতে সত্যি তার যে স্বাদ, সেই স্বাদ অক্ষুণ্ণ থাকে কিনা, বা এই রকমভাবে ভাপা করলে কতটা স্বাদ অক্ষুণ্ণ থাকে, এবার সেটা একটু পরখ করার পালা। একেবারেই মাছটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়েছে এবং ইলিশ মাছের ঠিক যতটা গন্ধ থাকা উচিত, বুঝতেই পাচ্ছেন যে আমার মুখে ইলিশ মাছ, এবং ইলিশ মাছ মানে ছোট ছোট কাটা, এবং যেটা ইলিশ মাছের সৌন্দর্য এবং একই সঙ্গে তার টেস্টকে বাড়িয়ে তোলে। ফলে যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়েছে এবং ঠিকঠাক একটা সেদ্ধ, এবং তার সঙ্গে অসাধারণ একটা খিচুড়ি, এক কথায় অনবদ্য। থ্যাংক ইউ সো মাচ আমাদের আমন্ত্রণ জানিয়ে এইরকম একটা রান্না আমাদের দর্শকদের উপহার দাও এবং পাশাপাশি আমাকে টেস্ট করতে দেওয়ার সুযোগ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এবার একটু জানতে চাইবো যে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো, আর সত্যি বলতে আপনার সাথেও প্রথম পরিচয় হলো, খুব ভালো লাগলো। বেশ, এত সুন্দর উপহার যখন আমরা পেলাম, তখন আমাদেরও কিছু দায়িত্ব তো থাকে যে তাকে একটু আমাদের এই যে গ্রুপ, বৃহত্তর পরিবার, সেই পরিবারের একটা কোথাও উপহার দিয়ে সেই পরিবারের অংশভুক্ত করা। চলুন আমরা চলে যাই তাহলে সেই ধাপে। হ্যাঁ, কথায় বলে যে যে কোনো কাজ করার পর যদি সেই কাজের একটা সম্মান পাওয়া যায়, একটা প্রতিষ্ঠা পাওয়া যায়, তাহলে পরে সেই কাজের জন্য উৎসাহ বাড়ে। না, আমরা খুব বড় কিছু দেব না, কিন্তু একটা আন্তরিক কিছু উপহার আমরা তুলে দেব। তার কারণ এই আন্তরিকতা তো কোনো পুরস্কার মূল্যতে হয় না, এই আন্তরিকতা অন্তরের টানেই হয়। আর তাই আমরা এই সুন্দর একটা রেসিপির জন্য আমাদের আর প্লাস গোল্ডের সোনার হেসেলের পক্ষ থেকে প্রথমেই এই মেমেন্টোটা তুলে দেব মৌসুমীদির হাতে। থ্যাংক ইউ আর প্লাস পুরো টিমকে। রন্ধন শিল্পের মধ্যে বা তার আওতায় পড়ে যে প্রাথমিক বিষয়গুলো, অর্থাৎ চাল, ডাল, এই ধরনের যে বিষয়গুলো, যেগুলো খুব প্রাথমিক বিষয়, সেই ধরনের কিছু উপহার সামগ্রী আমরা আর প্লাস গোল্ডের সোনার হেসেলের পক্ষ থেকে তুলে দেব মৌসুমীদির হাতে। থ্যাংক ইউ। রান্নার সঙ্গে আরও অপরিহার্য আরেকটি জিনিস, সেটা হচ্ছে মশলা। মশলা ছাড়া তো কোনো রান্নাই সেইভাবে সম্ভব নয়। তাই আমরা আর প্লাস গোল্ডের সোনার হেসেলের পক্ষ থেকে কিছু মশলা রয়েছে, প্যাকেট করা মশলা, সেই ধরনের কিছু মশলা আমরা তুলে দেব মৌসুমীদির হাতে। থ্যাংক ইউ। শুধুমাত্র নিজের জন্য রান্না নয় বা কাজ নয়, আসলে পরিবার মানে অন্যের জন্য কিছু ভাবা, আর সে কারণেই সেই চিন্তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই পরিবার সুন্দর থেকে সুন্দর হয়ে ওঠে। আর যারা সুন্দর করে তোলেন, মৌসুমীদি তাদের অন্যতমা একজন, তাদের মধ্যে একজন অন্যতমা, যিনি একই সঙ্গে এরকম সুন্দর রান্নাও করতে পারেন, আবার সুন্দরভাবে তার পরিবারকে মেনটেন করতে পারেন। আর সে কারণে তাদেরকে আমরা কুর্নিশ জানাই, অসংখ্য ধন্যবাদ আমাদের এই এপিসোডে অংশগ্রহণ করার জন্য। তবে দর্শকদের কাছে জানাবো, আপনি আমন্ত্রণ জানালে আমরাও আপনার ডাকে সাড়া দিতে পারি, সাড়া দিতে চাই। আর আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। এই টেলিফোন নাম্বারে অথবা সরাসরি যে অ্যাড্রেস দেওয়া হলো সেই অ্যাড্রেসে এসে আপনি আপনার কথা বলতে পারেন বা আপনার আমন্ত্রণ জানাতে পারেন, আপনার মতামতও আপনি জানাতে পারেন, কেমন লাগছে এপিসোডগুলো, এবং আপনার আলোচনা সমালোচনা রাখতে পারেন, যাতে আগামী দিনে আমাদের এই ধরনের এপিসোড করতে আমরা আরও সুন্দর করে তুলতে পারি, আমাদের সহযোগিতা হয়। ফলে আপনার সেই পরামর্শ, মতামত অথবা আমন্ত্রণের অপেক্ষায় আমরা থাকলাম। আজ এপিসোড এই পর্যন্তই। দেখা হবে সোনার হেসেলে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো হেসেলে। নমস্কার।